কেন আজকে বিএনপিতে অনৈসলামিক কথাবার্তা হয়? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলা হয়। কেন? কারা বলে? কারা এই দলটাকে মানুষের কাছে একটা জগাখিচুড়ি দল হিসেবে তুলে ধরছে? জিয়াউর রহমানের কথা পরিষ্কার ছিল। উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোগ করেছেন। উনি বলেছেন সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং আনুগত্য ছাড়া কোন জাতীয়তাবোধ, জাতীয়তাবাদী চেতনা সফল হতে পারে না। আজকে কি আমরা সেখানে আছি? নাই। জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিন জোট ছিল। আমরা কি মনে করেছি আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগকে তো আমরা রেখেছি। তাহলে আমাদের জোটগত যে বাংলাদেশের যে সিস্টেমটা ছিল জোট ছাড়া সফল হওয়া যায় না। সেটা কোথায় গেল? জামাত ইসলাম আলাদা ইলেকশন করলে কিছু সিট পাবে, বিএনপি কিছু সিট পাবে। নিজেরা গুতাগুতি করবে। লাভটা কি হবে? জোটে থাকেন। জোটে থাকেন একসাথে। থেকে বাংলাদেশে আওয়ামী লীগের শত কোটি টাকা এবং ভারতের এবং তাদের যে নাস্তিক গ্রুপটা আছে বাংলাদেশের তাদেরকে প্রতিহত করতে পারবেন। আলাদা থাকলে পারবেন না। এখনো সময় আছে, একসাথে বসেন। জামাত ইসলাম এবং বিএনপি আপনাদের বিভেদ ভুলে 18 বছরের জোটের বিভিন্ন ভালো আপনাদের কর্মকাণ্ড স্মৃতি আছে। খালেদা জিয়া সরকার পরিচালনা করেছে জামাতের সাথে। জামাত 2 জন মন্ত্রী ছিল। তখন আমাদের বাংলাদেশের সরকারটা সফল ছিল। কেন আজকে এই বিরোধ? আমি বারবার বলছি, উনি প্রধান উপদেষ্টা হওয়ায় বা দেশের প্রধান নির্বাহী হওয়ায় আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আমরা একটা ভালো অ্যাক্সেস পাচ্ছি। যে কারণে জাতিসংঘ মহাসচিব এসছেন। জাতিসংঘ মহাসচিবের বিরাট কোনো পাওয়ার নেই। উনি একজন ভোকাল পারসন হিসাবে উনি আমাদের ব্যাপারে জনমত সৃষ্টি করতে পারবেন বিভিন্ন দেশে। জাতিসংঘ মহাসচিব তো আর কোন দেশের রাষ্ট্রপতি না। উনি কোন টাকা-পয়সা দিতে পারবেন না, চাঁদার উপর চলেন। কিন্তু তার একটা মোরাল সাপোর্ট আমাদের দরকার ছিল। রোহিঙ্গার ব্যাপারটাতে একটা বিশ্বব্যাপী মোরাল সাপোর্ট পাবো এবং এই সরকারটাকে বাংলাদেশের বিপ্লবটা একটা মোরাল সাপোর্ট পেল। যে বিপ্লবটা আসলেই হয়েছে। বিশেষ করে জাতিসংঘর যে রিপোর্টটা তারা করেছে, ভলকার তুর্ক যে এসেছিলেন উনি দেখেছেন আপনি। এই জাতিসংঘের রিপোর্টটা এবং রিপোর্টের বিভিন্ন পয়েন্ট দেখলাম যে আমাদের জনগণের মনের সাথে ভাষার সাথে অনেকটা মিলে। এবং আমরা খুব আশাবাদী জাতিসংঘ যদি এভাবে আমাদেরকে সাপোর্ট দেয় বাংলাদেশের জনগণকে, তাহলে এটা আমাদের জন্য অদূর ভবিষ্যতে ভালো হবে। বিএনপি উনারা কিভাবে এটাকে রিঅ্যাক্ট করবেন, জাতিসংঘ মহাসচিবকে কেন দেখা করেননি, এটা তো বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। তবে আমার মনে হয় না প্রফেসর ইউনূসের সরকারের সাথে বিএনপির বিশেষ কোনো বিরোধ আছে। বিএনপির দেখা হয়েছে জনাব মারুফ, বিএনপির দেখা হয়েছে যখন জাতিসংঘ মহাসচিবের সাথে বেশ কয়েকটা রাজনৈতিক দল বৈঠক করেছে, সেখানে বিএনপির মহাসচিব নির্বাচনের বিষয়টা বলেছেন, আওয়ামী লীগের বিচারের বিষয়টা তুলে আনেনি কেন? এটাই ছিল দর্শকের। এটা তো আমাদের খুব দুঃখ। এটা আমাদের আমি ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখিত বলেন, মর্মব্যথা বা বলেন যাই বলেন। যে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের যা করেছে তার প্রায়শ্চিত্ত, এগুলোর ব্যাপারে আমরা কোন দলই বিএনপি জামাত 1-2টা বলে সবচেয়ে বেশি এই ব্যাপারে কথা বলতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন তারা দল করেছে এনসিপি। তারা সবচেয়ে বেশি একেবারে জিরো টলারেন্স এর কথাবার্তা তাদের মুখ থেকেই শুনি। আর আমি দুঃখ পাই যাই পাই তারাই কিন্তু আমার মনের কথাটা বলে। শেখ হাসিনাকে আর ফেরত আনা যাবে না। শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে। নৌকা একবারে ডুবে গেছে, আর উঠবে না। এগুলো কিন্তু তাদের কাছে আমরা বিএনপির কাছ থেকে আর জামাতের কাছ থেকে এগুলো শুনতে চেয়েছিলাম। শুনতে চাই। এখনো শুনতে চাই। শোনেন, আপনি যদি আজকে আপোস করেন ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু মানুষ কিন্তু আপনাকে যেই জিনিসটা জানবে যে আপনারা যে ব্যান করেন, রাজনীতিতে শেষ কথা নাই একটা কথা বলা হয়, সেটাকে যদি ব্যবহার করেন যে আপনার নীতি এবং আপনার আদর্শকে সমূলে ভুলে গিয়ে আপনি ক্ষমতায় যাওয়ার ক্যালকুলেশনে আপনি যে কোনো কিছু করলেন, ভবিষ্যতে কিন্তু মানুষ এটা ভুলবে না। এই যেমন 40-45 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছে, 44 বছর হয়ে গেছে। এখন ওনার কথা বলছি, ওনার কথা বললে শরীরের লোম খারাপ হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়। কেন? কারণ ওনার সেই চরিত্র, ওনার সেই নীতি আদর্শের জন্য অনেক নেতা হারিয়ে গেছে ভাই বাংলাদেশ থেকে। শেখ মুজিবুর রহমান কথা বলি না। আর তার নীতি আদর্শ দেখলাম যে ক্ষণে পরিবর্তন। বলেন আপনি অবিসংবিত নেতা, বাংলাদেশের জনগণকে মুক্ত করেছেন। 3.5 বছর মাথায় জনগণকে টুটি চেপে ধরে আপনি বাকশাল গঠন করলেন। তা আমি তো আপনাকে
ওই আগে সে শ্রদ্ধা দিতে পারছি না, সরি। আগে দিয়েছিলাম আপনার ভালো কাজের জন্য, এটা আজীবনের জন্য গ্যারান্টিড না। মুক্তিযুদ্ধ করেছে যারা, তাদেরকে তো আমরা স্যালুট জানাই, সবসময় শ্রদ্ধা করব তাও না। তাদের অতীতের কার্যকলাপ খুব ভালো, বর্তমান কার্যকলাপ জনবিরোধী, স্বৈরাচারের পক্ষে, তাহলে আমি তাদেরকে নিন্দা জানাবো না? কেন জানাবো না? ওনারা তো ভালো কাজ করেছেন, সম্মান পেয়েছেন, পাবেন, কিন্তু যেটা খারাপ করেছেন, পরে জাতির ক্ষতি করেছেন, সেজন্য তাকে শাস্তি পেতে হবে। এটি তো নিয়ম। আমি আজকে যদি খারাপ কাজ করি, আপনি আমাকে এই করতে আনবেন না কোনোদিন। আমাকে আপনি নামই নেবেন না, বলবেন যে লোক ভালো ছিল না, আসলে দেখতে ভালো ছিল, ভিতরে ভালো ছিল না। এটাই হলো পৃথিবীর খুব নির্মম নিষ্ঠুর সত্য। তাই আমি আশা করব, একজন ভদ্রলোক ফরহাদ মাজারের কথা বলেছেন, আমি এই লোকটার ব্যাপারে, বুঝছেন, এই ভদ্রলোকের ব্যাপারে আমি খুবই মানে আমি নিজেও অনেক সময় বুঝি না উনি আসলে কি, কোন তরিকা ওনার, উনি কি মুসলিম তরিকা ফলো করেন নাকি কি বাউল তরিকা ফলো করেন আমি জানি না, কিন্তু উনি খুব ক্ষমতাশালী। ওনার ওয়াইফ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, ফরিদা আক্তার বোধহয় নাম। তার মানে উনি অত্যন্ত প্রভাবশালী, ওনার অনেক পাওয়ার। এই ভদ্রলোককে বিএনপিও তেল পানি দেয় আমি দেখলাম, উনি মাঝে মাঝে বিএনপিকে উপদেশ সবকও দেয়। আমাদের কারো সবক দরকার নাই ভাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল, বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব ছিল, তারেক রহমানের দৃঢ়তা এখন দেখছি আমরা 14-15 বছরের বিদেশে থেকে। বারবার বলি আমি, উনি খাঁটি সোনা হয়ে উঠেছেন। এখন আমাদের নেতা আছে, আমরা বাইরের থেকে নেতা হায়ার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বিএনপি যারা আছে, যারা নিবেদিত প্রাণ, যাদের গায়ে কোনো কালিমা নাই, যারা টাকা পয়সার লোভের ঊর্ধ্বে উঠে দেশের জন্য, জাতির জন্য করতে পারবে, কম খেয়ে, আধা পেটা খেয়ে, তাদেরকে আমাদের দরকার। আমাদের লোভী মানুষ দরকার নাই। ইসলামও লোভী মানুষ পছন্দ করে না, অনুমোদন করে না। আমি ছোট মানুষ, খুব ক্ষুদ্র একজন মানুষ, আমার কথা সংস্কার নিয়ে আমি 2টা কথা বলি, যে দর্শক নাই। সংস্কারটা নিয়ে কিন্তু আমাদের মনে সন্দেহ জেগেছে। কালকে মির্জা আব্বাসের কথা দেখলাম, উনি বললেন এখানে কিছু কিছু জিনিস খুব সন্দেহ জাগায়, আমারও মনে সন্দেহ জাগায়। এই যে সংস্কার কমিশন গুলো হয়েছে, এই সংস্কার কমিশনের গুলোর মধ্যে কেন বিএনপি জামাত তাদের প্রতিনিধি নাই আমি জানতে চাই। প্রফেসর ইউনূসের সরকারটা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? উনি কি মঙ্গল গ্রহের থেকে এসেছেন ওনার উপদেষ্টাদেরকে নিয়ে? ওনার বাংলাদেশি না। ওনার যে উপদেষ্টা পরিষদে যারা আছে, তারা কোথাকার সলিমুদ্দিন পীর? তারা তো একজনও আপনার কোন সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই। ওনারা সব এনজিওর লোক। তো ওনারা এসে যদি সংস্কার দিতে পারে, আমাদের এখানে রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতি যারা করে, তাদের প্রতিনিধি কোথায়? তাদের ইনপুট কোথায়? তাদের মতামত নাই কেন? কেন রিপোর্ট নিয়ে এসে বলা হলো, এবার এই যে রিপোর্ট আপনারা বলেন কি? কেন? রিপোর্টটা বানানোর আগে তাকে দেওয়া যেত না? বিএনপি থেকে 2 জন, জামায়াত থেকে 2 জন, 1 জন করে দেন না কেন? দেন, যে ওনারা আমাদের সাথে একসাথে, আমরা সবাই মিলে একসাথে করব। শুধু আপনি বুদ্ধিজীবীদেরকে নিয়ে, এনজিও জীবীদেরকে নিয়ে সংস্কার দিয়ে দিলেন। এখন তো রাজনীতিবিদদের পছন্দ নাও হতে পারে, আমার তো পছন্দ নাও হতে পারে, যে আপনি সবকিছুতে এমন ভাবে করেছেন যাতে করে পলিটিক্যাল লিডারদের হাতে বিশেষ কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে আমলাদের হাতে, ক্ষমতা থাকবে জেলা প্রশাসকদের হাতে। কেন? তাহলে তো আমরা ব্রিটিশ আমলে ফিরে গেলাম। আমি চাই ভাই, আমার আকাঙ্ক্ষা, সবাই মিলে বসে একটা ব্যালেন্স সংস্কার করেন, এবং সংস্কার করতে বছরের বছর লাগে না। আমি নিজে বাংলাদেশ থেকে এসেছি, আমি অভিজ্ঞতা থেকে বলছি, প্রফেসর ইউনূসের সরকারের সব দিক দিয়ে সাফল্য আপনারা দেখছেন। একটা সাফল্য বন্ধ করতে পারেননি, দুর্নীতি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা জায়গাতে টাকা দিতে হয়। আমি দিয়েছি টাকা, দিতে বাধ্য হয়েছি, কিছু করার নাই, আপনার কাজ হবে না, নীরব ভাবে হচ্ছে। এটা কিন্তু চাঁদাবাজি না, এটা হচ্ছে স্পিড মানি। ওই যে বলতো আবুল মাল মোহিত বলেছে না, ঘুষ বলবেন না, বলেন স্পিড মানি। প্রফেসর ইউনূসের সরকারকে অনুরোধ করব, আপনারা স্পিড মানিটাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার চেষ্টা করেন। ঘুষ, যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঘুষ দিচ্ছে, দিতে হচ্ছে, এটাকে বন্ধ করার চেষ্টা করেন। দ্রব্যমূল্য কমিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা ভালো করার চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবে ভালো করার চেষ্টা করছেন, অর্থনীতি ভালো করার চেষ্টা করছেন, কিন্তু ঘুষ বন্ধ করতে পারছেন না। ঘুষ চলছে এবং চলবে।
লিগালাইজ হয়ে গেছে, শেখ হাসিনা করে দিয়েছে লিগালাইজ।